প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। দাসী কুঞ্জবালা দাঁড়িয়ে আছে রাজকুমারী সৃজিতার সামনে। সৃজিতা বলল, ওদের দুজনকে এর আগে কখনো মহলে দেখেছিলাম বলে তো মনে পড়ছে না কুঞ্জ। এমনকি রায়পুর থেকে এখানে আসার যাত্রাপথেও ওরা ছিল বলে মনে পড়ছে না। কুঞ্জ বলল, আজ্ঞে রাজকুমারী, ওরা একদমই নতুন। যাত্রা শুরুর আগের দিন হঠাৎ দুজন দাসী অসুস্থ হয়ে পড়ল। তখন উপায়ান্তর না দেখে তাড়াহুড়ো করে ওদের নিয়ে এলাম। আপনি এখানে কতদিন থাকবেন সে বিষয়ে তো আগেভাগে কোনো ধারণা দেওয়া হয়নি, তাই আপনার সুবিধা অসুবিধার কথা বিবেচনা করেই ওদের নিয়ে এসেছিলাম আমি। কিন্তু এখন তো সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হলো। সে তো দুর্ভাগ্য রাজকুমারী। দুর্ভাগ্য, দুর্ঘটনা এসবের উপর কি আর মানুষের হাত আছে? তা নেই, কিন্তু এখন কি হবে? মেয়েটির এই অবস্থা। সৃজিতা কথা শেষ করতে পারল না। তার আগেই অন্নপূর্ণা দেবী কক্ষে প্রবেশ করলেন, তার সঙ্গে দাসী বিন্দুবালা। বিন্দুবালা বলল, আজ্ঞে রাজকুমারী, রাজমাতা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। বিষয়টি জরুরি বলে আগে থেকে আপনার অনুমতি নেওয়া হয়নি। সৃজিতা শশব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়াল। তারপর সামান্য ঝুঁকে বিনীত ভঙ্গিতে বলল, না না, ঠিক আছে, উনি আমার সঙ্গে কথা বলবেন, এ তো আমার সৌভাগ্য। অন্নপূর্ণা দেবী শুষ্ক হাসলেন, বললেন, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছি রাজকুমারী। এ কি বলছেন রানী ঠাকুমা? আপনি কেন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবেন? কারণ এটি আমার জন্য অত্যন্ত লজ্জার, অপমানের, বললেন অন্নপূর্ণা দেবী। এই রাজবাড়িতে সামান্য দাসীর নিরাপত্তা নিশ্চিত করতেও আমি ব্যর্থ হয়েছি, এবং সেই দাসীও কিনা আবার চন্দ্রগড় রাজবাড়ির হবু রানীর। সৃজিতা কি বলবে বুঝতে পারল না। অন্নপূর্ণা দেবী বললেন, তবে দুর্ঘটনার ওপর তো আর কারো হাত নেই, কিন্তু সেই দুর্ঘটনা যেহেতু এই প্রাসাদে ঘটেছে, সেহেতু এর দায়ও আমার। আপনার কি দায়? বলল সৃজিতা। আপনি তো এর উপযুক্ত বিচারই করেছেন। এই অপরাধের কি উপযুক্ত বিচার হয় রাজকুমারী? হয় না। এ এমন এক অপরাধ যে অপরাধীকে জীবন্ত অগ্নিদগ্ধ করলেও তার উপযুক্ত শাস্তি হয় না, বলে সামান্য থামলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, কিন্তু তারপরও আমি আমার সাধ্যমতো করেছি। এবার আরো কিছু করার অনুমতি চাইতে এসেছি। আমি তোমার পিতার সঙ্গেও কথা বলেছি, তিনি এর ভার তোমার ওপরেই ন্যস্ত করেছেন। কি ভার রানী ঠাকুমা? আমি গৌরী ও তার মায়ের সকল দায়িত্ব নিতে চাইছি, যেহেতু সে আমার বাড়িতে এসে এমন এক দুর্ভাগ্যের শিকার হলো যে সেই দুর্ভাগ্যের ফল জীবনভর তাকে বয়ে বেড়াতে হবে। সেহেতু আমি তার সারা জীবনের সকল দায়ী দায়িত্ব নিতে চাইছি। সৃজিতা খানিক চুপ করে থেকে বলল, সে আপনার মহানুভবতা। আমি ওদের সেভাবে চিনিও না, নামও শুনেছি কিছুক্ষণ আগে কুঞ্জবালার কাছে। কিন্তু ওরা যেহেতু রায়পুর রাজবাড়ির দাসী, সেহেতু ওদের দায়িত্ব তো রায়পুরেরই। কুঞ্জবালার সঙ্গে আমার কথা হয়েছে, বললেন অন্নপূর্ণা দেবী। সে আমার সব বলেছে। শুনেছি ওরা রায়পুর রাজবাড়ির নিয়মিত দাসী নয়। যাত্রার কেবল দুদিন আগে ওরা তোমার দাসীবহরে যুক্ত হয়েছে। তোমার এই দীর্ঘ যাত্রা আর এখানে তুমি যে কদিন থাকবে, সে কয়দিনের জন্য, বলে সামান্য থামলেন অন্নপূর্ণা। তারপর বললেন, তাছাড়া তুমি তো এখন এভাবে এ বাড়িরই বউ, ফলে তোমার দাসীর সকল দায়ী দায়িত্ব কিন্তু চন্দ্রগড় রাজবাড়িরই। আমি কি ভুল কিছু বললাম? সৃজিতা এই প্রশ্নের জবাব দিল না, তবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এমন নয় যে এই বিয়েতে সে স্বেচ্ছায় সম্মতি দিয়েছে, বরং অরুণাদিত্যের সঙ্গে তার যে বছর 5 বয়সের ব্যবধান, একথা জানার পর সে নিজের অসম্মতির কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল। কিন্তু তার পিতা মহেন্দ্র রায় ততদিনে কথা দিয়ে দিয়েছেন অন্নপূর্ণা দেবীকে, ফলে তিনি তার প্রতিশ্রুতি কিছুতেই ভাঙতে চাইলেন না। অনেক চেষ্টা করেও সৃজিতা যখন কিছুই করতে পারল না, তখন সে সকলের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল
নিজেকে একা ঘরে অন্তরীণ করে রাখল। কিন্তু তাতেও মহেন্দ্র রায়ের সিদ্ধান্ত বদলাল না। শেষ অবধি নিজেকে পিতার ইচ্ছায় বিসর্জন দেওয়াটাই ভাগ্য হিসেবে মেনে নিয়েছে সৃজিতা। কন্যার অনিচ্ছা সত্ত্বেও মহেন্দ্র রায়ের এককভাবেই এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে অবশ্য কারণও আছে। অন্নপূর্ণা দেবীর প্রয়াত স্বামী রাজা সমরাদিত্যের কাছে তিনি নানা কারণেই ঋণী। ফলে অন্নপূর্ণা দেবী যখন তার প্রবল দুঃসময়ে রায়পুর রাজপরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করতে চাইলেন, তখন মহেন্দ্র রায়ের পক্ষে আর তা অগ্রাহ্য করা সম্ভব হয়নি। তিনি বরং তার পুত্র বিশ্বম্বরের সঙ্গেও কোনো ধরনের আলাপ আলোচনা না করেই এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। যদিও বিশ্বম্বরও ছোট বোন সৃজিতার এই বিয়েতে সম্মতি দেয়নি, আর এই কারণেই পিতার সঙ্গে চন্দ্রগড় যাত্রায় সে সঙ্গীও হয়নি। অন্নপূর্ণা দেবী বললেন, আমার স্বামী রাজা সমরাদিত্যের সঙ্গে রায়পুর রাজপরিবারের যে বন্ধুত্ব, তা তার মৃত্যুর পর দীর্ঘকাল চর্চার অভাবে প্রায় ছিন্নই হয়ে গিয়েছিল। কিন্তু অরুণাদিত্য আর তোমার বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে তা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। আর জানোই তো, পৃথিবীতে ভালো কিছুর পথে সবচেয়ে বেশি বাধা আসে। গতকালের ঘটনাটিও তেমন। সুতরাং চন্দ্রগড় রাজপরিবারকে তুমি তোমার নিজের পরিবার মনে করে ঘটনাটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর ভাববে এ তোমারই পরিবার। এই পরিবারের ভালো মন্দ দেখার দায়িত্বও তোমারই। আজ্ঞে রানী ঠাকুমা, মৃদুকণ্ঠে বললেন সৃজিতা। আর গৌরী এবং ওর মা কৃষ্ণার বিষয়ে আজ থেকে আর কোনো কিছুই তোমাকে ভাবতে হবে না। ওদের সম্পূর্ণ দায়িত্ব আমার, ঠিক আছে? বলে সস্নেহে সৃজিতার মাথায় হাত বুলিয়ে দিলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, আরেকটা কথা। আজ্ঞে। অরুণ বয়সে তোমার ছোট, এই নিয়ে তোমার মধ্যে হয়তো অনেক আক্ষেপ থাকতে পারে, কিন্তু একটা কথা জানো তো? কি কথা? মেয়েরা চাইলে যে কোনো ছেলেকেই মুহূর্তে পুরুষ বানিয়ে ফেলতে পারে। এই কথায় সৃজিতা ভীষণ লজ্জা পেল। প্রবল আড়ষ্টতায় যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইল সে। অন্নপূর্ণা দেবী বললেন, এত লজ্জা পেলে চলবে কি করে রাজকুমারী? তোমার তো এখন অনেক দায়িত্ব। তোমার ওই হবু বালক স্বামীকে যে তোমার নিজ প্রয়োজনে নিজ দায়িত্বেই পুরুষ হিসেবে তৈরি করে নিতে হবে, একথা কিন্তু ভুলো না। সৃজিতা এবারও কথা বলল না। সে অন্নপূর্ণা দেবীর এমন কথায় ভেতরে ভেতরে বিরক্ত হলেও একই সঙ্গে বিস্মিতও বোধ করছে। গতকালের ওই ভয়ানক অনুষ্ঠানের মঞ্চে যে রাশভারী প্রখর ব্যক্তিত্বময়ী রাজমাতাকে সে প্রত্যক্ষ করেছে, তার সঙ্গে এই হাস্যময়ী তরল অন্নপূর্ণা দেবীর যেন কোনো সাদৃশ্যই নেই। অন্নপূর্ণা দেবী কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে বললেন, আরও যে কদিন তুমি এখানে আছো, সে কদিন তোমার একমাত্র কর্তব্য হল অরুণের সঙ্গে একটা সখ্য তৈরি করা। সে কিন্তু তোমায় ভয় পায় বলে সামান্য হাসলেন তিনি। তারপর বললেন, তো বিয়ের আগেই কিন্তু তার ওই ভয়টা তোমাকে ভাঙাতে হবে। চন্দ্রগড়ের ভবিষ্যৎ রাজা যদি তার রানীকেই ভয় পায়, তাহলে সে প্রজাশাসন করবে কি করে? সৃজিতা কথা বলল না, নতমুখে দাঁড়িয়ে রইল। তবে অন্নপূর্ণা দেবীর এই সব কথায় সে যেন তার অনাগত জীবনকে নতুন করে ভাবতে শুরু করল। তার হঠাৎই মনে হল, যে জীবন অনিবার্য, সেই জীবনকে অস্বীকার করা বরং নিজেকে আরও বেশি বঞ্চিত করারই নামান্তর। সে তাহলে তার এই অফুরন্ত সম্ভাবনার জীবনকে কেন বঞ্চিত করবে? অরুণাদিত্য অবশ্য সেদিনের ওই ভয়ঙ্কর ঘটনার পর থেকে বেশ চুপচাপ হয়ে গেছে। অনেক কিছু নতুন করে ভাবনার অবকাশও পেয়েছে। এই যেমন সে এখন স্পষ্ট বুঝতে পারছে ঠাকুমাকে কেন সকলেই এত ভয় পায়, কেন এত সমীহ করে চলে। এমনকি সে নিজেও এখন ঠাকুমাকে দেখলে মনের অজান্তেই চমকে ওঠে। বুকের ভেতর ধক করে শব্দ হয়, আর রাতে ঘুমোতে গেলেই চোখের সামনে সে ভয়ানক দৃশ্যটা ভেসে ওঠে। ওইটুকু এক মেয়েকে ওভাবে ধরে দেবসিংহ কি করে তার জিভ কেটে দিল। ঠাকুমা আবার সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তবে তার সবচেয়ে বেশি খারাপ লেগেছিল অরিন্দমের জন্য। রাজবাড়িতে বেড়াতে এসে বিনা অপরাধে
কি ভয়ানক শাস্তিই না হয়ে গেল লোকটার। অথচ সবকিছু জেনে শুনেও অরুণ কিছুই করতে পারল না। এই নিয়ে ভেতরে ভেতরে এক ধরনের প্রবল অপরাধবোধে ভোগে সে। তবে সঙ্গে নিজেকে এই বলেও প্রবোধ দেয় যে চন্দ্রগড় রাজবাড়ির ক্ষমতা টিকিয়ে রাখতেই এসব করা হয়েছে। সে শুনেছে তার বাবাকেও নাকি এমন অনেক কিছুই করতে হয়েছিল রাজা হওয়ার জন্য, এবং ঠাকুমাও তা জানতেন। দুপুরের দিকে রাজবাড়িটা যেন ঝিম মেরে থাকে। মা ঘুমান। অরুণের ছোট দুটি ভাই বোন আছে। বোন ইন্দ্রাণীর বয়স ৮, ভাই বরুণের ৫। তারাও মায়ের সঙ্গে শুয়ে থাকে। এটাই বাড়ির বাইরে যাওয়ার সুবর্ণ সময়। সমস্যা হচ্ছে, সেদিনের ঘটনার পর থেকে দেবসিংহের সামনে যেতেই কেমন অস্বস্তি লাগে তার। অথচ দেবসিংহই তাকে সময়ে অসময়ে সকলের দৃষ্টি এড়িয়ে রাজবাড়ির বাইরে যাওয়ার সুযোগ করে দেয়। ঘটনার প্রায় ৩ দিন হয়ে গেছে। এর মধ্যে আর একবারও বাড়ির বাইরে যায়নি অরুণ। ফলে দেবসিংহের সঙ্গে দেখাও হয়নি তার। আজ কি তাহলে সুযোগটি নেবে সে? অরুণ চুপি চুপি ঘর থেকে বের হয়ে এলো। সে বরং এক কাজ করতে পারে। সিংহ দরজার দিকে না গিয়ে বাড়ির পেছনের দিকে যে ছোট দরজাটি রয়েছে সেদিক দিয়ে বের হওয়ার চেষ্টা করে দেখতে পারে। কিন্তু সেখানে অক্ষয়াদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল সে। এই অসময়ে ওখানে অক্ষয়াদিত্য থাকা মানে গুরুতর কোনো ঘটনা ঘটেছে। ফলে ওদিকে যাওয়া যাবে না। অরুণ আবার ঘুরে মহলের দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা করল। ঠিক এই সময়ে পেছন দিক থেকে কেউ তাকে ডাকল, অরুণ। অরুণ প্রথমে ভাবল মা ডাকছে। ফলে বুকটা ধক করে উঠল তার। সঙ্গে সঙ্গেই থমকে দাঁড়ালো সে। তারপর এদিক সেদিক তাকালো, কিন্তু মাকে কোথাও দেখতে পেল না। তাহলে কে ডাকল? ঠাকুমা নই তো? ঠাকুমার গলার স্বর অবশ্য এমন নয়। খানিক অপেক্ষা করে কাউকে দেখতে না পেয়ে এবার দোতলার বারান্দায় রেলিংয়ের ওপর উঠে দাঁড়ালো সে। প্রহরীদের চোখ এড়িয়ে এখান থেকে লাফিয়ে বহুবার নিচের ঘরের বর্ধিতাংশের ছাদের উপর পড়েছে সে। এতে সিঁড়িতে থাকা রক্ষীদের চোখ এড়ানো যায়। কিন্তু এখন লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে নারীকণ্ঠটি আবারও তাকে ডাকল, অরুণ, এই অরুণ। অরুণ এবার পুরোপুরি চমকে গেল। সে মানুষটিকে দেখতে না পেলেও কণ্ঠটি চিনতে পেরেছে। মেয়েটি রাজকুমারী সৃজিতা। কিন্তু সৃজিতা তাকে কেন ডাকছে? আর ডাকলে সে লুকিয়েই বা থাকবে কেন? অরুণ বার কয়েক এদিক সেদিক তাকিয়েও সৃজিতাকে দেখতে পেল না। ফলে সামান্য বিরক্ত হল সে। তবে এবার আর অপেক্ষা করল না। টুপ করে লাফিয়ে নিচের ছাদে নেমে গেল। সাধারণত এখান থেকে নামতে কোনো সমস্যা হয় না তার। কিন্তু আজ হঠাৎ পায়ের গোড়ালিতে কেমন টনটনে একটা ব্যথা জেগে উঠল। সম্ভবত খানিক অন্যমনস্ক ছিল সে। অরুণ পা চেপে ধরে বসে রইল। ঠিক সেই মুহূর্তে তার মাথার উপরে রেলিংয়ের কাছ থেকে কণ্ঠটা আবার ভেসে এলো, এই, ব্যথা পেয়েছো তুমি? পা ভাঙেনি তো? অরুণ মাথা উঁচু করে তাকালো। রাজকুমারী সৃজিতাই। মেয়েটির চোখে মুখে উদ্বেগ। তবে সেই উদ্বিগ্নতার মধ্যেই অদ্ভুত এক সৌন্দর্য যেন ঠিকরে বেরোচ্ছে। তার মুখটা অদ্ভুত মায়াবী। চুলগুলো মৃদু হাওয়ায় উড়ছে। অনেক চেষ্টা করেও চোখ ফেরাতে পারল না অরুণ। কথাও বলতে পারল না। সৃজিতা এবার বলল, উঠে এসো, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে এসো। আর এভাবে এত দূর থেকে কেউ লাফায়? দেখি পায়ে কি হয়েছে, এদিকে এসো। অরুণ তা উঠল না, তবে মুখ নিচু করে ফেলল। মেয়েটির এই খবরদারি তার ভালো লাগেনি। এই একটি বিষয়ই তার অপছন্দ। কেউ যখন তাকে শাসনের সুরে কিছু বলে, অধীনস্থ করতে চায়, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। আর এসব করে না বলেই বিনয়াদিত্যকে তার ভীষণ পছন্দ। বিনয় কাকা তার উপর কখনোই কিছু চাপিয়ে দেয় না, বাধা দেয় না, বরং অপার স্বাধীনতা তার কাছে। অরুণ উঠে দাঁড়ালো। তারপর পায়ের গোড়ালিটা এদিক সেদিক নাড়িয়ে ব্যথাটা বোঝার চেষ্টা করতে লাগল। এই সময় সৃজিতা তাকে আবারও ডাকল, কি হয়েছে? পা ভেঙেছে? কাউকে ডাকবো? অরুণ এবার সতর্ক হল। সে ডানে বায়ে মাথা নাড়ল। ভাঙেনি। আবারও প্রশ্ন করল সৃজিতা। না। এবার মাথা নাড়ানোর সঙ্গে সঙ্গে অস্ফুষ্ট স্বরে কথাও বলল অরুণ, তাহলে উপরে এসো। অরুণ আবারও মাথা নাড়ল। সে এখন উপরে আসবে না।
তার বিস্তর কাজ আছে। দেবসিংহকে খুঁজে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে। কিন্তু সৃজিতা নাছোড়বান্দা। সে বলল, কি হলো? উপরে আসতে বললাম না তোমায়? এখনই আসো। শুনো, বড়রা যা বলে তা শুনতে হয়। এখন থেকে বড়দের কথা শুনবে, বুঝলে? বলেই ঠোঁট টিপে হাসল সে। তারপর আবার বলল, কি হলো, আসছো না কেন? অরুণের এখন সত্যি সত্যিই রাগ হচ্ছে। সে যা ভেবেছিল ঘটনা তাই। এই মেয়ে তো তার স্ত্রী হবে না, বরং মা এবং ঠাকুমার মতো দিনরাত শাসন করার আরও একজন মানুষ হবে। বিষয়টি ভাবতেই মাথা গরম হয়ে গেল তার। সে মুখ তুলে বলল, আসতে পারবো না। কেন আসতে পারবে না? সেটা আপনাকে কেন বলবো? কারণ আমি তোমার বউ। এদিক সেদিক তাকিয়ে সাবধানে কথাটা বলল সৃজিতা। কিন্তু কথাটা বলে যেন সে নিজেই লজ্জা পেয়ে গেল। অরুণের অবস্থাও তথৈবচ। তার মনে হলো এত সুন্দর কোনো কথা এর আগে কখনো শুনেনি সে। কি মিষ্টি কথাটি! কিন্তু এর ফলে তাকে এক ধরনের অনাস্বাদিত্ব আড়ষ্টতাও ঘিরে ধরল। আর কথাই বলতে পারল না সে। বিষয়টা সৃজিতাও লক্ষ্য করল। ফলে সে আরো খানিকটা সাহসী হলো। বউয়ের কথা শুনতে হয়, বুঝলে? এসো, ওপরে এসো। আর তুমি যদি না আসো, তাহলে আমিও কিন্তু এখান থেকে লাফ দিয়ে পড়ে পা ভেঙে ফেলবো। তখন? অরুণ এবার ভয় পেয়ে গেল। এই মেয়েকে বিশ্বাস নেই। সে ভয়ঙ্কর দুঃসাহসী। কখন কি বলে কি করে তার ঠিক ঠিকানা নেই। সে মাথা তুলে তাকালো। তারপর থমথমে মুখে বলল, আসছি। সিজিতা হঠাৎ ফিক করে হেসে ফেলল। বয়সে ছোট হলেও অরুণকে তার পছন্দ হয়েছে। তবে সেই পছন্দ কতটা স্বামী হিসেবে আর কতটা দূরত্ব চঞ্চল এক বালক হিসেবে তা এখনো নিশ্চিন্ত নয় সে। তবে একটা বিষয়ে সে নিশ্চিন্ত, চাইলেই অরুণকে সে তার অনুগত করে তুলতে পারবে। হয়তো করে তুলতে পারবে পুরুষও। কে জানে, অন্নপূর্ণা দেবীর কথাই হয়তো ঠিক। অরুণ যখন নিচ থেকে তার দিকে তাকাচ্ছিল, তখন তার চোখের দৃষ্টি খেয়াল করেছে সৃজিতা। সেখানে রাগ, ক্ষোভ, বিরক্তির সঙ্গে এক ধরনের মুগ্ধতাও ছিল। পুরুষের চোখেই ওই মুগ্ধতা চিনতে কোনো নারীরই কখনো ভুল হয় না। তাহলে কি এই ছোটখাটো বালকটির মধ্যেও গোপনে একটি দুর্ধর্ষ পুরুষ লুকিয়ে আছে? কথাটা ভাবতেই সৃজিতার চোখে মুখে দুষ্টুমি খেলে গেল। অরুণ সিঁড়ি ডিঙিয়ে লম্বা বারান্দা ধরে হেঁটে আসছে। তার হাঁটার ধরনে খানিক আড়ষ্টতা। সামান্য খুঁড়াচ্ছেও সে। সম্ভবত ভালোই ব্যথা পেয়েছে। খানিক এগিয়ে সৃজিতা বলল, চলো, ছাদে যাই। ছাদে কেন? বড়দের মুখে মুখে এত প্রশ্ন করতে নেই। বলে আবার হাসল সে। তারপর বলল, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। কথাগুলো সবার সামনে বলা যাবে না, আর এজন্যই ছাদে যেতে হবে। কি কথা? বললাম তো, এখানে বলা যাবে না। কেন? এখানে বললে কি সমস্যা? সৃজিতা এবার প্রায় ফিসফিস করে বলল, স্বামী স্ত্রীর গোপন কথা, এই কথা সবখানে সবার সামনে বলা যায় না, বলতে হয় গোপনে। বলে আবারও হাসল সে। যেন এই অসময় বয়সের সম্পর্কটা হঠাৎই তাকে রোমাঞ্চিত করে তুলেছে। এক ধরনের নিষিদ্ধ গোপন আনন্দও দিচ্ছে। বিষয়টা উপভোগ করছে সে। আমাদের তো এখনো বিয়েই হয়নি, গম্ভীর মুখে বলল অরুণ। হয়নি তো কি হয়েছে? হবে। উম হবেও না। কেন? কপট চিহ্নিত ভঙ্গিতে জিজ্ঞেস করল সৃজিতা। কারণ আমি আপনাকে বিয়ে করব না। কেন? কারণ আপনি তাহলে আমাকে সব সময় মায়ের মতো চোখে চোখে রাখবেন, আর ঠাকুমার মতো শাসন করবেন। সৃজিতা আবারও হাসল। বলল, শাসন করব এটিও যেমন সত্যি, তেমনি চোখে চোখে রাখব সেটিও সত্যি। তবে তা মা বা ঠাকুমার মতো হবে না। তাহলে কার মতো হবে? বউয়ের মতো। আর বউয়ের শাসনের সঙ্গে মায়ের শাসনের পার্থক্য জানো? অরুণ ডানে বায়ে মাথা নাড়ল। সে জানে না। সৃজিতা বলল, মা বা ঠাকুমার শাসন তোমার ভালো লাগবে না, কিন্তু বউয়ের শাসন ভালো লাগবে। কেন? ওপরে চলো, বোঝাচ্ছি। বলেই অরুণের হাত ধরে টেনে তাকে ছাদে নিয়ে গেল সৃজিতা। তারপর একটা দেয়ালের আড়ালে ছায়া দেখে বসল। অরুণ বলল, এখন? কি এখন? এখন কি করব? আমার বাইরে যেতে হবে। আমি এখানে
বেশিক্ষণ থাকতে পারবো না। বাইরে গিয়ে কি করবে? আমার বন্ধুদের সঙ্গে ঘুরবো, খেলবো বলেই দাঁতে জিভ কাটল অরুণ। সৃজিতা বলল, কি হলো? কিছু না। তাহলে দাঁতে জিভ কাটলে কেন? এমনি। হুম, বলে সামান্য চুপ করে হলো সৃজিতা। তারপর বলল, প্রাসাদের বাইরে তোমার বন্ধু কারা? এই কথায় অরুণ চুপ করে রইল। সৃজিতা বলল, কি হলো বলো। হুম, বলা যাবে না। কেন? তাহলে আপনি বকবেন, মা বা ঠাকুমার কাছে বলে দেবেন। কেন, তারা বুঝি বকে? হুম, মাথা নিচু করে ম্লান মুখে বলল অরুণ। কেন, তুমি প্রাসাদের বাইরে যাদের সঙ্গে মেশো সেটি তারা পছন্দ করে না? হুম, আবার মাথা ঝাঁকালো অরুণ। ওদের এ বাড়ির কেউই পছন্দ করে না। কেন? ওরা ছোট জাত। ও, এই জন্যই তোমাকে যখন তখন বাইরে যেতে দিতে চায় না। হুম। অরুণ এবার ওপর নিচ মাথা ঝাঁকালো। আমি তোমাকে বকবো না, কারো কাছে কিছু বলবো না। আজ থেকে ওরা যেমন তোমার বন্ধু, আমিও তোমার বন্ধু। কথাটা বলেই অরুণের চোখের দিকে তাকালো সৃজিতা। অরুণ যেন তার কথা বিশ্বাসই করতে পারছে না। তার চোখে মুখে রাজ্যের দ্বিধা। সৃজিতা হঠাৎ অরুণকে তার কাছে টেনে নিল। তারপর তার মাথাটা নিজের কাঁধের সঙ্গে চেপে ধরে বলল, বন্ধু হলে বন্ধুর কথা গোপন রাখতে হয়। আমি যেহেতু তোমার বন্ধু, সেহেতু এখন থেকে তোমার সব কথা আমি গোপন রাখব। তুমিও আমার কথা মনে থাকবে? অরুণ কি করবে ভেবে পাচ্ছে না। তার বিশ্বাসই হচ্ছে না এই মেয়েটি সত্যি সত্যিই এত ভালো। সে অনেক কিছু বলতে চেয়েও কিছুই বলতে পারল না। সৃজিতা বলল, বিয়ে করতে হলেও স্বামী স্ত্রীকে অনেক ভালো বন্ধু হতে হয়। কিছুদিন পরই তুমি চন্দ্রগড়ের রাজা হবে, আর আমি তখন কি হব? রানী। অরুণ যেন আচমকা মুখ ফসকে কথাটা বলে ফেলল। সঙ্গে সঙ্গেই লজ্জায় তার মুখ আরক্ত হয়ে উঠল। সৃজিতা জানে না কেন অরুণের ওইটুকু কথায় তারও কেমন অদ্ভুত এক অনুভূতি হল। সে দুহাতে অরুণের মুখ ছুঁয়ে দিল। অরুণও তার সেই হাতের ভেতর মুখ লুকালো। সৃজিতা খানিক সময় নিয়ে বলল, তাহলে রাজা যখন এত বড় একটা রাজ্য চালাবে, এই এত এত প্রজাদের শাসন করবে, জমিদারদের সামলাবে, তখন তার একজন খুব ভালো, খুব কাছের বন্ধু দরকার হবে না? অরুণ ওপর নিচ মাথা দোলালো। হুম, তাহলে তার সেই সবচেয়ে কাছের বন্ধুটি কে হবে? এবার আর কথা বলল না অরুণ। চুপ করে রইল। এই মেয়েটিকে তার কি যে ভালো লাগছে, এত মায়াময় একটি মানুষ, আর এত আপন। সত্যি সত্যিই কি সে তার বন্ধু হবে, নাকি এসব বলে বলে বিয়ের পর ঠিক পাল্টে যাবে? তারপর আবার মা আর ঠাকুমার মতো সারাক্ষণ কঠিন কঠিন কথা বলবে। সৃজিতা বলল, তাহলে রাজার সেই সবচেয়ে কাছের বন্ধুটিই হবে তার রানী। ঠিক আছে? নাকি আপত্তি আছে রাজামশাইয়ের? হুম, মৃদু কণ্ঠে বলল অরুণ। কি? নেই। কি নেই? অরুণ আবারও চুপ করে রইল। সৃজিতা হঠাৎ তার মুখ তুলে আলতো করে চুমু খেলো ঠোঁটে। তারপর বলল, এই কথাটাও কিন্তু গোপন রাখতে হবে। অরুণ জানে না কেন সৃজিতার ওইটুকু ঠোঁটের স্পর্শে তার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠল। যেন অসংখ্য পিপীলিকা ঘুরে বেড়াতে লাগলো মাথা থেকে পা পর্যন্ত। সে অবশ, অসাড় বসে রইল দীর্ঘ সময়। সৃজিতা হঠাৎ বলল, কি হলো? রাজামশাই আজ আর তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবেন না? অরুণ বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আকস্মাৎ কথাটা বলল, তুমিও তো আমার বন্ধুই। সৃজিতা হাসল। আজ তাহলে শুধু আমার সঙ্গেই দেখা হবে? হুম। অন্য বন্ধুরা তাহলে বাদ? আজ বাদ, কিন্তু অন্যদিন ওদের সঙ্গে দেখা করব। সেদিন তাহলে আমি বাদ? মুখ ভার করে বলল সৃজিতা। অরুণীর প্রশ্নে থতমত খেয়ে গেল। অনেক ভেবেও জুৎসই কোনো উত্তর খুঁজে পেল না সে। তবে তাকে এই বিপদ থেকে উদ্ধার করল সৃজিতাই। সে বলল, ঠিক আছে, আমরা না হয় সময় ভাগ করেই নেব। একদিন আমি, একদিন অন্যরা। ঠিক আছে? অরুণ মাথা নাড়ল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, অরুণের আর এর পর থেকে প্রাসাদের বাইরে যাওয়া হয় না। বরং রোজ দুপুরে
সবাই যখন ভাত ঘুম দেয়, যখন একটা ঝিম ধরা অলস দুপুর এলিয়ে পড়তে থাকে চন্দ্রগড় রাজবাড়ির থাম আর দেয়ালের ফাঁকে, ঠিক তখনই তার বুকের ভেতর ছটফট করতে থাকে আশ্চর্য ডানাওয়ালা এক পাখি। সেই পাখিটা যেন বারবার বলতে থাকে, কখন ওই ছাদের ঘরটাতে যাবে সে, কখন কারো একটু স্পর্শে চারপাশে প্রজাপতি উড়তে থাকবে, আর অদ্ভুত মায়াময় এক সুবাসে বুকের ভেতর ফুটতে থাকবে অজস্র রঙিন ফুল। চন্দ্রগড় রাজ্য ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। রাজা বিজয়াদিত্যের অসুস্থতা এবং অন্তর্ধান নিয়ে প্রজাদের মধ্যে যে চাপা অসন্তোষ ও উত্তেজনা তৈরি হয়েছিল তা ক্রমশই স্থিমিত হতে লাগল। এর অবশ্য কারণও আছে। রাজপরিবারের অন্দরমহলের ঘটনা নিয়ে এত বিশদভাবে এর আগে কেউ প্রজাদের কিছু ব্যাখ্যা করেনি, এমনকি জনসম্মুখেও কথা বলেনি। ফলে বিজয়াদিত্যের অসুস্থতাকে কেন্দ্র করে তৈরি হওয়া বহুবিধ গুজবে ডালপালা যেন সেদিন ছেটে দিলেন অন্নপূর্ণা দেবী। তিনি পুরো বিষয়টিকে সম্ভাব্য সর্বোচ্চ বিশ্বাসযোগ্য উপায়েই প্রজাদের কাছে ব্যাখ্যা করলেন। ফলে প্রজারাও অনেকটাই আশ্বস্ত ও স্পষ্ট হল। একই সঙ্গে রায়পুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরির ঘোষণার মধ্য দিয়ে অন্নপূর্ণা দেবী যেন এই বার্তাটিও দিলেন যে নতুন এই মৈত্রী চন্দ্রগড় রাজবাড়িকে আরও শক্তিশালী করে তুলবে। সুতরাং তাদের আর দুর্বল ভাবার কোনো কারণ নেই। তবে তিনি সবচেয়ে জরুরি যে কাজটি করলেন সেটি হল অরিন্দম মিত্রর ঘটনার মধ্য দিয়ে এক ঢিলে অনেকগুলো পাখি শিকার করে ফেললেন। প্রথমত জমিদার কৃষ্ণেন্দু মিত্রকে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে রাজবাড়ির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তার পরিণাম হবে ভয়াবহ। যদি এরপরও কখনো এমন কিছু হয় তবে চন্দ্রগড় রাজবাড়ির অস্তিত্বের প্রশ্নে প্রয়োজনে সবচেয়ে নিকৃষ্ট পন্থা অবলম্বন করতেও তিনি পিছপা হবেন না। দ্বিতীয়, এই ঘটনায় বাদবাকি জমিদারদের মধ্যেও একটি স্পষ্ট দ্বিধাবিভক্তি তৈরি করে দিলেন। তাদের মধ্যে যারা জমিদার কৃষ্ণেন্দু মিত্রের পরামর্শ কিংবা নেতৃত্বে চন্দ্রগড়ের বিরুদ্ধে নিজেদের প্রজাদের প্ররোচিত করতে শুরু করেছিলেন তারাও যেন খানিক সতর্ক হয়ে উঠলেন। চন্দ্রগড় রাজ্যের সীমানা বিস্তৃত ও দুর্গম। ফলে রাজধানী চন্দ্রগড় থেকে দূরের প্রত্যন্ত অঞ্চলগুলো সরাসরি শাসন কিংবা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাছাড়া এই অঞ্চলগুলো একসময় চন্দ্রগড় রাজ্য থেকে বিচ্ছিন্ন ছোট ছোট সার্বভৌম রাজ্য কিংবা স্বাধীন জমিদারি হিসেবেই পরিচিত ছিল। কিন্তু চন্দ্রগড়ের পূর্বতন শাসকেরা যুদ্ধ বা বল প্রয়োগের মাধ্যমেই রাজ্যগুলোকে নিজেদের অংশ করে নিয়েছেন এবং পরবর্তীকালে সেগুলো নির্দিষ্ট রাজকর প্রদান এবং রাজপরিবারদের প্রতি বশ্যতা স্বীকারের বিনিময়ে স্থানীয়ভাবে শাসন করতে দেওয়া হয়েছে, যার দায়িত্বে আছেন ৬ জন জমিদার। এদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী জমিদারের নামই কৃষ্ণেন্দু মিত্র। তার অঞ্চলের আয়তনও অন্যদের তুলনায় বিশাল। ফলে আর্থিক ও সামরিক দিক দিয়েও তিনি শক্তিশালী। এমনকি রাজকোষে প্রতি বছর যে পরিমাণ খাজনা জমা হয় তার সিংহভাগই আসে কৃষ্ণেন্দু মিত্রর তরফ থেকে। তাছাড়া তার পূর্বপুরুষ একসময় স্বাধীন ভূস্বামী হিসেবেই ভবানীপুর শাসন করত। ফলে ভেতরে ভেতরে তিনি এখনও সেই উচ্চবিলাসী স্বপ্নে সওয়ার হতে শুরু করেছিলেন। অতদূরের চন্দ্রগড় রাজপরিবারের বশ্যতা মেনে নিতে আর অনীহা এবং গত কয়েক বছরের রাজা বিজয়াদিত্যের অসুস্থতায় রাজবাড়ির কর্তৃত্ব, সামরিক শক্তি, আর্থিক অবস্থা ও সার্বিক নিয়ন্ত্রণও ক্রমশ শিথিল হয়ে আসছিল। এই সুযোগটাই নিতে চেয়েছিলেন কৃষ্ণেন্দু মিত্র। তিনি ক্রমশ নিজেকে আবার তার পূর্বপুরুষদের মতো স্বাধীন ভূস্বামী হিসেবে ভাবতে শুরু করেছিলেন। কিন্তু বুদ্ধিমান কৃষ্ণেন্দুর মিত্র এটিও জানতেন যে অন্যান্য ভূস্বামী কিংবা জমিদারদের সহযোগিতা ছাড়া তার এই স্বপ্ন বাস্তবায়ন করা কিছুতেই সম্ভব নয়। ফলে তাদের সঙ্গে একটি আন্তরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক তিনি গড়ে তুলেছিলেন। কিন্তু চন্দ্রগড় রাজবাড়িতে ঘটে যাওয়া ওই ভয়ানক ঘটনায় কৃষ্ণেন্দু মিত্র হতভম্ব হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন এই ঘটনায় অন্য জমিদাররা তার পাশে এসে দাঁড়াবেন, রাজপরিবারের এই নৃশংস আচরণের প্রতিবাদ করবেন। কিন্তু তেমন কিছুই হলো না।
কৃষ্ণেন্দু মিত্র নিশ্চিত এই ঘটনার পুরোটাই পূর্ব পরিকল্পিত, আর সেজন্যই রাজবাড়ি থেকে তাকে আমন্ত্রণ জানানো হলেও মূলত অরিন্দমের যাওয়ার প্রতি তারা জোর দিয়েছিল। বিষয়টি তিনি তখন বুঝতে পারেননি, বরং নিজের শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে নিজে থেকেই চন্দ্রগড় যেতে অপারগতা জানিয়েছিলেন। এর অবশ্য কারণও ছিল। মাত্র কদিন আগেই খাজনা দিতে অস্বীকৃতি জানিয়ে রাজ খাজাঞ্চিকে শূন্য হাতে ফেরত পাঠিয়েছিলেন তিনি, এবং এটি করেছিলেন ইচ্ছাকৃতভাবেই। তিনি আসলে দেখতে চেয়েছিলেন এর প্রতিক্রিয়ায় রাজপরিবার কী ধরনের পদক্ষেপ নেয়। কিন্তু তাদের দিক থেকে তেমন কোনো পদক্ষেপ না দেখেই মূলত আরও দুঃসাহসী হয়ে উঠেছিলেন তিনি। ভেবেছিলেন নিজের পরিবর্তে পুত্রকে পাঠিয়ে রাজপরিবারের কাছে আরও একটি বার্তা প্রেরণ করবেন। তাদের বোঝানোর চেষ্টা করবেন যে রাজপরিবার তার কাছে আর ততটা গুরুত্বপূর্ণ নয়, এবং এটির মধ্য দিয়ে মূলত রাজপরিবারের প্রকৃত অবস্থা বুঝতে চাইছিলেন কৃষ্ণেন্দু মিত্র। কিন্তু যে উপায়ে তারা সেই প্রতিক্রিয়া দেখালো তা তার দূরতম কল্পনাও ছিল না। বিষয়টি কৃষ্ণেন্দু মিত্রকে সমূলে নাড়িয়ে দিয়েছে। কাউকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এমন শাস্তি দেওয়া যায় না। এটি প্রচলিত রীতি ও সৌজন্যেরও বিরোধী। এমনকি অরিন্দম যদি সত্যি সত্যি এমন অপরাধ করেও থাকে, তাহলেও তাকে চূড়ান্ত শাস্তি প্রদানের আগে বিষয়টি তার পিতা কৃষ্ণেন্দু মিত্রকে অবগত করা উচিত ছিল। কিন্তু তার কিছুই না করে তৎক্ষণাৎ সে নৃশংস শাস্তি তাকে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চন্দ্রগড়ের সেনাপতি অক্ষয়াদিত্যের সঙ্গেও তার ভালো বন্ধুত্ব। তিনি থাকতে এই ঘটনা কি করে সম্ভব? অন্তত তিনি তো কিছু একটা করতে পারতেন। কিন্তু দিন কয়েক বাদে কৃষ্ণেন্দু মিত্র যখন জানলেন যে অক্ষয়াদিত্য নিজ হাতে অরিন্দমের জীব কর্তন করেছেন, তখন তিনি পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেলেন। তবে এ সব কিছুর পেছনে যে একজন মাত্র মানুষই মূল সঞ্চালক, সেটি তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানুষটি অন্নপূর্ণা দেবী। কিন্তু যে অন্নপূর্ণা দেবীকে তিনি চিনতেন, তিনি স্বল্পভাষী, শান্তশিষ্ট, বিনয়ী। অথচ ভেতরে ভেতরে তিনি যে এমন ভয়ঙ্কর চতুর, নৃশংস ও কূটকৌশলী, তা কৃষ্ণেন্দু মিত্র পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। ফলে হিসাবে বড়সড় ভুল করে ফেলেছিলেন তিনি, আর সেই ভুলের করা মাসুলই তাকে গুনতে হল। পুত্র অরিন্দমের দিকে চোখ তুলে তাকাতে পারে না কৃষ্ণেন্দু মিত্র। সে দিনরাত ঘর বন্ধ করে একা মৃতের মতো পড়ে থাকে। কারো সঙ্গে সামান্য যোগাযোগের চেষ্টাও করে না। যেন এই জগতে তার আর কেউ নেই, কিছু নেই। সে একা, নিঃস্ব, জীবশূন্য এক মানুষ। এই মানুষটি তার বাকিটা জীবন কি করে কাটাবে? বিধ্বস্ত কৃষ্ণেন্দু মিত্র আরও কিছুদিন অপেক্ষা করলেন। তার ধারণা ছিল তার এই ঘোর দুঃসময়ে কেউ না কেউ তার পাশে এসে দাঁড়াবেই। কত জমিদার, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিকে তিনি দুঃসময়ে সহযোগিতা করেছেন। তারা কেউ না কেউ আসবেই। প্রকাশ্যে না হোক, গোপনে হলেও তার সঙ্গে যোগাযোগ করবে, খোঁজখবর নেবে। কিন্তু বিস্মিত কৃষ্ণেন্দু মিত্র আবিষ্কার করলেন কেউ তার সঙ্গে কোনো যোগাযোগ করল না। বরং তিনি যে দু একজনের সঙ্গে নিজ থেকে যোগাযোগের চেষ্টা করলেন, তারাও তাকে সভয়ে এড়িয়ে গেল। পুরো বিষয়টা তাকে যার পরনেই হতাশ ও ক্রুদ্ধ করে তুলল। এক গভীর রাতে ঘুম থেকে উঠে পুত্র অরিন্দমের ঘরে প্রবেশ করলেন তিনি। অরিন্দম তখনও ঘুমায়নি। সে জানালার পাশে বসে একদৃষ্টে বাইরের অন্ধকারে তাকিয়েছিল। পিতার পায়ের শব্দেও মুখ তুলে তাকালো না। কৃষ্ণেন্দু মিত্র পুত্রের পাশে গিয়ে বসলেন। তারপর দীর্ঘ সময় তার কাঁধে হাত রেখে চুপচাপ বসে রইলেন। এই পুত্রকে তিনি কি করে সান্ত্বনা দেবেন, কি বলে ভরসা যোগাবেন? অরিন্দম অবশ্য খানিক বাদেই উঠে দাঁড়ালো। তারপর পিতার সামনে গিয়ে তার দুই হাত জোর করে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে অনুরোধ করল। কিন্তু কৃষ্ণেন্দু মিত্র তাও গেলেন না। তিনি বরং ছলছল চোখে পুত্রের অসহায় মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ তাকে দুহাতে বুকের সঙ্গে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। অরিন্দম অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখালেন না। কৃষ্ণেন্দু মিত্র হঠাৎ ফিসফিস করে বললেন, আমি জানি তুমি কোনো অপরাধ করনি। আমি জানি
তুমি কোনো ভুল করনি। আমার ভুলের শাস্তি তোমাকে পেতে হয়েছে। কিন্তু তোমার পিতা জমিদার কৃষ্ণেন্দু মিত্র তোমার কাছে প্রতিজ্ঞা করছে, এই নৃশংসতার প্রতিশোধ সে নেবেই। এমন প্রতিশোধ নেবে যে তার চন্দ্রগড় রাজপরিবার চিন্তাও করতে পারবে না। অরিন্দম নির্বিকার ভঙ্গিতে মৃদু পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর অন্নপূর্ণা দেবীর পাঠানো সোনার পাত্রটি নিয়ে আবার ঘরে ঢুকল। দীর্ঘ সময় সে সেই পাত্রটি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। কৃষ্ণেন্দু মিত্র তখনও বুঝতে পারেনি যে অরিন্দমের অন্য হাতে একটা ছোট ছোরা। সে হঠাৎ সেই ছোরাখানা দিয়ে তার হাতের তালুর এপাশ ওপাশ চিরে ফেলল। তারপর সেই তালু বেয়ে নেমে আসতে থাকা টকটকে লাল রক্ত পাত্রটিতে ধরে রাখতে লাগল। আতঙ্কিত কৃষ্ণেন্দু মিত্র পুত্রের কাছে ছুটে যেতে চাইলেন, কিন্তু তার আগেই অরিন্দম সেই রক্তটুকু তার চোখে মুখে মাথায় মাখতে লাগল। তারপর দুই ঠোঁট এক করে ঠোঁটে লেগে থাকা রক্তটুকু শুষে নিতে নিতে ভয়ঙ্কর যাবন্ত স্বরে চিৎকার করে উঠল। হতভম্ব কৃষ্ণেন্দু মিত্র কিছুই বুঝতে পারলেন না, তবে তার মনে হলো এমন ভয়ঙ্কর দৃশ্য তিনি এর আগে কখনো দেখেননি। অরিন্দমকে দেখে মনে হচ্ছে ভয়ানক হিংস্র প্রাণী, সে তার স্বাভাবিক অবস্থায় নেই। অথচ এই ব্যাপারটি তিনি এতদিন লক্ষ্য করেননি। চন্দ্রগড় রাজবাড়ির ঘটনার পর পুরোপুরি চুপ হয়ে গিয়েছিলেন অরিন্দম। কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগের চেষ্টাও সে করেনি, এমনকি ইশারা ইঙ্গিতের মাধ্যমে সামান্য ভাব বিনিময়ও না। কৃষ্ণেন্দু মিত্রর দুই পুত্র ও দুই কন্যা। অরিন্দম সবার বড়। অন্য ভাই বোনেরা বয়সে তার চেয়ে বেশ ছোট হলেও তাদের সঙ্গে অরিন্দমের সখ্য ভালো। কিন্তু সে কারো সঙ্গেই কোনো যোগাযোগ রাখল না। একা ঘরে সারাক্ষণ দরজা বন্ধ করে বসে থাকত। ফলে কেউ তাকে তেমন বিরক্তও করেনি। কিন্তু ভেতরে ভেতরে সে যে এতটা বিধ্বংসী, এতটা হিংস্র হয়ে উঠেছে সেটি কেউ বুঝতে পারেনি। সকলে বরং ভেবেছিল এই অবস্থায় তাকে একটু একা থাকতে দেওয়াই হয়তো মঙ্গল। যে নৃশংস ঘটনা তার সঙ্গে ঘটেছে তাতে তার নিজের সঙ্গে খানিক বোঝাপড়া হওয়া দরকার, না হলে নির্বাক বাকিটা জীবন সে একা একা কাটাবে কি করে? হতবুদ্ধি কৃষ্ণেন্দু মিত্র যেন এতদিনে বুঝলেন প্রতিশোধের নেশায় তিনি এতটাই ভূত হয়ে গিয়েছিলেন যে অরিন্দমের মানসিক দশার কথা ভাবার ফুসরুতি পাননি। অথচ যে মানসিক অবস্থার মধ্য দিয়ে সে যাচ্ছে তা অকল্পনীয় ভয়ঙ্কর। চন্দ্রগড় রাজবাড়ি থেকে ফিরে আসার পরপরই বেশ কয়েকজন চিকিৎসককে দিয়ে অরিন্দমের মুখের চিকিৎসা করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা কেউই তার কথা বলার ব্যাপারে কোনো আশা দিতে পারেননি। ফলে কৃষ্ণেন্দু মিত্র হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আজ এতদিন পর তিনি আবারও তাদের ডাকলেন। কিন্তু অরিন্দমের অবস্থা দেখে তারা একযোগে বললেন অরিন্দম আর স্বাভাবিক মানসিক অবস্থায় নেই। যে ঘটনা তার সঙ্গে ঘটেছে তার পরিণতি এবং পরবর্তীকালে সেটির যে মানসিক আঘাত তা সে কিছুতেই মেনে নিতে পারছে না। ফলে এটি তাকে ভেতরে ভেতরে বিধ্বংসী করে তুলেছে। হয়তো শীঘ্রই সে আরো বেশি ভয়ানক ও হিংস্র হয়ে উঠবে। দিশেহারা কৃষ্ণেন্দু মিত্র তার করণীয় কিছুই ঠিক করতে পারলেন না। তবে পরদিন ভয়ানক এক ঘটনা ঘটল। লোকজনের হইচই শুনে খুব ভোরে ঘুম ভেঙে গেল তার। তিনি উঠে দেখেন আস্তাবলের সামনে ভয়ঙ্কর এক মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে অরিন্দম। তার সারা শরীর রক্তাক্ত। সেই রক্তাক্ত শরীরের পাশে মাটিতে পড়ে আছে একটি ঘোড়া। ঘোড়াটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন এবং তার সেই বিচ্ছিন্ন মাথা থেকে জিভটি কেটে ফেলা হয়েছে। অরিন্দম মূর্তিমান অসুরের মতো ঘোড়ার সেই কীর্তি জিভখানা তার নিজের জীবের সঙ্গে জোড়া লাগানোর চেষ্টা করছে। তার হা করা মুখের দুই কোষ গড়িয়ে গলগল করে ঝরে পড়ছে রক্ত। সে গা হিম করা বীভৎস দৃশ্য। কৃষ্ণাকে জলন্দপুরের কাছে জমি দিলেন অন্নপূর্ণা দেবী। সেখানে একখানা বাড়িও পেল তারা। তবে কৃষ্ণার ভয় তাতে কাটল না। যদি কৃষ্ণেন্দু মিত্র তার খোঁজ পেয়ে যান এবং কোনো ক্ষতি করেন, বিষয়টি অন্নপূর্ণা দেবীও ভেবেছেন। ফলে অক্ষয়াদিত্যকে ডাকলেন তিনি। বললেন কৃষ্ণার উপর নজর রাখার ব্যবস্থা করো। কেন রানীমা? তার যেন কোনো ক্ষতি না হয়। কি ক্ষতি হবে? কে তার ক্ষতি করবে? তোমার কি মনে হয়
কে তার ক্ষতি করতে পারে? এবার যেন বিরক্তই হলেন অন্নপূর্ণা দেবী। অক্ষয়াদিত্য খানিক চুপ করে থেকে বললেন, মানে, আপনি কি কাউকে সন্দেহ করছেন? বুঝতে পারছো না? হতম্ভম্ব গলায় বললেন তিনি। তুমি বুঝতে পারছো না কৃষ্ণা আর তার মেয়ে গৌরীর ক্ষতি কে করতে পারে? জমিদার কৃষ্ণেন্দু মিত্র? খানিক ভেবে বললেন অক্ষয়াদিত্য। ওই দাসী আর তার কন্যার কোনো ক্ষতি করার ধৃষ্টতা দেখাবেন তিনি? তাহলে আর কে? কিন্তু কৃষ্ণেন্দু মিত্র কেন তার ক্ষতি করবেন? তার পুত্র অরিন্দম মিত্র যে জঘন্য অপরাধ করেছে তার যথোপযুক্ত শাস্তি সে পেয়েছে। এখানে তো অন্যায় কিছু হয়নি। কিন্তু জগতে সকলেই কি নিজের অপরাধকে অপরাধ বলে স্বীকার করে? যদি সেটি করত তাহলে এত অপরাধ, এত অন্যায় মানুষ করতে পারত? তা ঠিক, কিন্তু চন্দ্রগড় রাজপরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু করার সাহস এ রাজ্যে কার আছে? রাজ্যের সেনাপতি হিসেবে সেটি তো তোমারই সবচেয়ে ভালো জানার কথা। ভ্রুকুটি করে জানালেন অন্নপূর্ণা দেবী। বিজয়াদিত্যের অসুস্থতার সুযোগে জমিদাররা সকলেই যে কম বেশি বেপরোয়া হয়ে উঠেছিল তা তো তোমার অজানা থাকার কথা নয়। অজানা থাকার কথা নয় যে কৃষ্ণেন্দু মিত্র কি ঔদ্ধত্যপূর্ণ আচরণে খানজাজি মনোহরবাবুর সঙ্গে করেছেন। কই, আমার তো কিছুই জানানো হয়নি রানীমা। তার এত বড় দুঃসাহস কোথা থেকে হলো? অন্নপূর্ণা দেবী এবার মৃদু হাসলেন। সেটিই প্রশ্ন, এত বড় দুঃসাহস তার কোথা থেকে হয়? বলে সামান্য থামলেন তিনি। তারপর বললেন, অন্যের দুর্বলতা থেকেও দুঃসাহস হয়, বুঝলে অক্ষয়? কাউকে দুর্বল দেখালে তার চারপাশে সকলেই দুঃসাহসী হয়ে ওঠে। এই জন্যেই তুমি যদি ভেতরে ভেতরে দুর্বল হও তবে তা বাইরে দেখাতে নেই। বলে আবারও থামলেন অন্নপূর্ণা দেবী। তারপর কি ভেবে বললেন, চাণক্যর ওই কথাটি জানো না? আজ্ঞে, কোন কথা? ওই যে চাণক্য বলেছিলেন, তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ বা দুর্বল হয়ে গেছ সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। অক্ষয় কথা বললেন না, দীর্ঘ সময় চুপ করে রইলেন। তারপর মৃদুকণ্ঠে বললেন, এ রাজ্যে চন্দ্রগড় রাজবাড়িকে দুর্বল ভাবার মতো ধৃষ্টতা, ঔদ্ধত্য কারো নেই। অন্তত এই তলোয়ার আমার হাতে থাকতে তো নয়ই। কিন্তু রানীমা, আমি তো হুকুমের গোলাম। আমাকে তাই হুকুমের অপেক্ষায় থাকতে হয়। না হলে কৃষ্ণেন্দু মিত্র চন্দ্রগড় রাজবাড়ির বিরুদ্ধে এমন ঔদ্ধত্য দেখানোর সাহস কি করে পায়? বেশিরভাগ মানুষের ঔদ্ধত্য কোথা থেকে তৈরি হয় জানো? শান্ত কণ্ঠে বললেন অন্নপূর্ণা দেবী। কোথা থেকে? নিজের নির্বুদ্ধিতা আর অন্যের বিনয় থেকে। আজ্ঞে, বুদ্ধিমান মানুষ ঔদ্ধত্য হয় না, ঔদ্ধত্য হয় নির্বোধ লোক। বেশিরভাগ নির্বোধ অন্যের বিনয়কে দুর্বলতা ভাবে, আর কাউকে দুর্বল ভাবা মাত্রই সে ঔদ্ধত্য হয়ে ওঠে। আর ঔদ্ধত্য মানুষ মাত্রই নিজেকে অতি আত্মবিশ্বাসী এবং অতি সক্ষম মনে করা শুরু করে। সমস্যা হচ্ছে এটি তাকে অন্যের সক্ষমতা সম্পর্কে ভুল ধারণা দেয়, আর ভুল যখন অভ্যাসে পরিণত হয় তখন পতন তো অনিবার্য। অন্নপূর্ণা দেবী থামলেও অক্ষয় কথা বললেন না, তবে কথাগুলো মন দিয়ে শুনলেন। এই মানুষটিকে শৈশব কৈশোর থেকে রানীমা হিসেবেই চেনেন তিনি। তার ছোট কাকু প্রয়াত রাজা সমরাদিত্যের স্ত্রী অন্নপূর্ণা দেবী ধীর, স্থির, বুদ্ধিমতী নারী। প্রবল বিচক্ষণতায় প্রথম থেকেই রাজবাড়ির সকলকে বিস্মিত করে রেখেছেন। এমনকি অক্ষয়াদিত্যের অসুস্থ মা চিত্রলেখা চন্দ্রগড় রাজবাড়ির বড় বউ হওয়া সত্ত্বেও ছোট বউ অন্নপূর্ণা দেবীর প্রবল বিভায় তিনি যেন সবসময় ম্লান হয়েই ছিলেন। অন্নপূর্ণা দেবী বললেন, কৃষ্ণেন্দু মিত্র 4 বছর খাজনা পাঠাচ্ছেন না। এতদিন দেওয়ার কথা বললেও শেষবার মনোহরবাবুর কাছে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। শুধু তাই না, তার প্ররোচনায় অন্য অনেক জমিদাররাও খাজনা প্রদানে গড়িমসি করছে। খাজনা আদায় না হওয়ায় বিষয়গুলো যে অক্ষয়াদিত্য জানে না তা নয়, কিন্তু রাজা বিজয়াদিত্য শেষ দিকে এসে এইসব বিষয়ে অনেকটাই উদাসীন বা নমনীয় হয়ে গিয়েছিলেন। তিনি শক্তি প্রদর্শনের মতো কঠিন পন্থা অবলম্বন করতে চাননি, বরং
পাইক পেয়াদা না পাঠিয়ে সাধারণ বার্তাবাহকের মাধ্যমেই সৌহার্দ্যপূর্ণ উপায়ে খাজনা আদায়ের চেষ্টা করেছিলেন। কিন্তু তার এই উদারতা যে রাজবাড়ির দুর্বলতা হিসেবে ধরা দেবে তা বোধ করি অন্নপূর্ণা দেবী ছাড়া আর কেউই অনুমান করতে পারেননি। অক্ষয়াদিত্য নামে সেনাপতি হলেও রাজ্যের মূল সেনাপতির ভূমিকা পালন করেন মূলত রাজা। ফলে তার নির্দেশ ছাড়া অক্ষয়াদিত্যের কিছুই করার সাধ্য নেই। যেন সে কারণেই তিনি তার এই অক্ষমতা মেনে নিতে পারলেন না। বললেন, আমায় ক্ষমা করবেন রানীমা। অরিন্দম মিত্রর ওই ঘটনার পরও যে কেউ রাজপরিবারের বিরুদ্ধাচারণ করতে পারে এ আমার ভাবনায়ও ছিল না বলে সামান্য থামলেন তিনি। তারপর বললেন, আপনি শুধু আমায় এই ভরসাটুকু দিন যে আমার হাত পা নিয়মের শৃঙ্খলে বাঁধা নয়। যদি তা না থাকে তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, ফের যদি কেউ রাজ্যের বিরুদ্ধে বিন্দুমাত্র কিছু করার ধৃষ্টতা দেখায় তবে আমি তার খণ্ডিত মস্তক আপনার পদতলে এনে সমর্পণ করব। অন্নপূর্ণা দেবী শান্তকণ্ঠে বললেন, সামনে কঠিন সময় অক্ষয়, ফলে অকারণে রক্তপাত করো না। আপাতদৃষ্টে সব যখন অতিরিক্ত শান্ত মনে হবে তখন বুঝতে হবে দুর্যোগ সন্নিকটে। সুতরাং প্রস্তুত থাকতে হবে। দুর্যোগের খাদ্য আর যুদ্ধে শক্তির সঞ্চয় করতে হয়, কথাটি মনে রাখবে। আপাতত কৃষ্ণা ও গৌরীর নিরাপত্তা নিশ্চিত করো। আজ্ঞে। অক্ষাদিত্যকে বিদায় দিয়ে রাজকুমারী সিজিতার দাসী কুঞ্জবালাকে ডাকলেন অন্নপূর্ণা দেবী। বললেন, চন্দ্রগড় রাজপরিবারের জন্য তুমি যা করেছ তা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখব কুঞ্জ। এবার বলো, এর বিনিময়ে তোমার কি চাই? কুঞ্জবালা মাথা নত করে বলল, আপনার আশীর্বাদ ছাড়া আমি আর কিছুই চাই না রানীমা। আমার আশীর্বাদ সবসময়ই তোমার সঙ্গে আছে, কিন্তু আশীর্বাদ ছাড়াও আমাদের অনেক কিছুই দরকার হয় রানীমা বলে খানিক ইতস্তত করল কুঞ্জবালা। তারপর বলল, আমি এখনই আপনার কাছে কিছু চাই না, তবে যদি কখনো প্রয়োজন হয় তবে তখন কিছু চাইবার আগাম অনুমতি প্রার্থনা করছি। অন্নপূর্ণা দেবী মৃদু হাসলেন। এই দাসীটিকে তার পছন্দ হয়েছে। মহেন্দ্র রায় কন্যা সৃজিতাকে রেখে রায়পুরে ফিরে গেছেন। এর অবশ্য কারণও আছে। অন্নপূর্ণা দেবীর ইচ্ছা অরুণাদিত্যর বিষয়ে মূল অনুষ্ঠানটি চন্দ্রগড় রাজবাড়িতেই হোক। স্বামীর বন্ধু কন্যাকে তিনি নাতবউ হিসেবে গ্রহণ করছেন এবং সেটি চন্দ্রগড় রাজবাড়িকে নতুন করে শক্তিশালী করে তুলছে। বিষয়টি তিনি যতটা সম্ভব জাঁকজমকপূর্ণভাবেই করতে চান। তাছাড়া চন্দ্রগড় থেকে রায়পুরের যে দূরত্ব, তাতে এতটা পথ এত বিশাল লটবহর নিয়ে ভ্রমণ করাও সহজ নয়। ফলে রাজকুমারী সৃজিতা থেকে গেল চন্দ্রগড়েই। এই সময়ে অবশ্য একটি ভালো ব্যাপার ঘটেছে। যুবরাজ অরুণাদিত্যের সঙ্গে তার দূরত্ব আরও কমেছে। অদ্ভুত এক বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে তাদের মধ্যে। বিষয়টি অন্নপূর্ণা দেবীরও পছন্দ হয়েছে। তিনি চান সৃজিতা তার বুদ্ধি, সৌহার্দ্য এবং বিচক্ষণতা দিয়ে অরুণকে গড়ে তুলুক, এবং সেটি সে করছেও। যে অবাধ্য অরুণাদিত্যকে সামলাতে তার মা বিভাবতী এতদিন দিশেহারা বোধ করতেন, সেই অরুণকে যেন মাত্র কদিনে অনেকটা স্থির ও বাধ্য করে তুলেছে সৃজিতা। সেদিন অরুণ হঠাৎ সৃজিতাকে বলল, তোমায় একটা গোপন কথা বলবো। কি কথা? আমার না বিয়ে করতে ভালো লাগে না। সৃজিতা হাসল। এর আগে কটা বিয়ে করেছ? মানে? নাক ফুলিয়ে বলল অরুণাদিত্য। এর আগে বিয়ে করব কেন? এই যে বললে তোমার বিয়ে করতে ভালো লাগে না, তো বিয়ে না করলে কি করে বুঝলে যে ভালো না মন্দ লাগে? ছোট কাকুকে দেখে। কেন, উনি কি খুব ভালো আছেন বিয়ে না করে? এতদিন ছিলেন, এখন নেই কেন? এখন কি বিয়ে করে ফেলেছেন? হুম, উদাস গলায় বলল অরুণাদিত্য। কই, কবে বিয়ে করলেন? কাকে? অবাক ভঙ্গিতে বললেন সৃজিতা। আমি তো জানি উনি চিরকুমার। এই যে রাজা হলেন, রাজা হওয়া কি বিয়ের চেয়ে কম কিছু? অরুণের কথা শুনে খিলখিল করে হাসল সৃজিতা। তুমি বলছো রাজা হওয়া আর বিয়ে করা একই রকম ব্যাপার? নয়তো কি, রাজা হলে কত কি করতে হয়, সারাক্ষণ নানা নিয়ম কানুন, দুশ্চিন্তা, নিজের ইচ্ছা মতো কিছু করা যায় না। বিয়েও অমনি। কাকু বলেন,
বিয়ে করলে যেমন টোপর মাথায় দিয়ে মাথা জমা দিতে হয়, রাজা হলেও রাজা হলেও টোপর মাথায় দিতে হয়। ওই তো মুকুট পরতে হয়, মুকুট আর টোপর তো একই। একটাতে স্ত্রীর কাছে মাথা জমা দিতে হয়, আরেকটাতে রাজ্যের কাছে, প্রজাদের কাছে। নিজের স্বাধীনতা বলতে কিছু থাকে না। তোমাকে এসব পাকা পাকা কথা কে শিখিয়েছে? কাকু? না, কাকু শেখায়নি। তাহলে আমি তার কাছ থেকে নিজে নিজে শিখেছি। কেন? এসব পচা কথা শিখতে হবে কেন? এসব মোটেই পচা কথা নয়। বিনয় কাকুকে আমার ভারী ভালো লাগে। তাই সে যা বলে আমি তাই মন দিয়ে শুনি। এই যে দেখো, ছোট কাকু আগে কি আনন্দে দিন কাটাতেন। সাতগাঁও নামে একটা বিল আছে, ওখানে শীতে অনেক পাখি আসে। ছোট কাকু আগে শীত এলেই আমাকে সেখানে নিয়ে যেতেন। আমরা সারা দিন বিলের পাশে বসে পাখি দেখতাম। কত রকমের পাখি! কিন্তু দেখো, এবারও তো শীত এসে গেল, অথচ ছোট কাকু এবারও যেতে চাইলেন না। আমি বলতে গেলাম, কিন্তু রাজি হলেন না। বরং মন খারাপ করে বললেন, আমার কিছুই ভালো লাগছে না অরুণ। তুই তাড়াতাড়ি বড় হ, তারপর এই হাতি আমার কাছ থেকে নে, নিয়ে আমাকে মুক্তি দে। আমার দম বন্ধ হয়ে আসছে। হাতি কি? রাজার রাজত্ব, বলে হা হা করে হাসল অরুণ। বলল, কাকু বলেন রাজ্য হলো হাতির মতো, আর রাজা হলেন মাহুত্ত। কিন্তু মাহুতের মতো এই হাতির পিঠে চড়া যায় না, বরং রাজাকেই উল্টো হাতিকে কাঁধে তুলে নিয়ে চলতে হয়। কি অদ্ভুত কথা! তুমি কি সবকিছুই তোমার কাকুর মতোই ভাবো? এই প্রশ্নে অরুণ খানিক ভাবল, তারপর বলল, হতে পারে। শোনো, কাকু তো এই দায়িত্বের ভয়েই বিয়ে অবধি করেননি। তিনি সারাক্ষণ ছবি আঁকেন, কবিতা লেখেন, গানও গায় মাঝে মধ্যে, মানে যখন যা ইচ্ছা। তিনি বলেন, বিয়ে করলে এই স্বাধীনতা আর থাকবে না। এই জন্যই তুমিও বিয়ে করতে চাও না? পরে কখনো চাইবো কিনা জানি না, তবে এখন চাই না। বলি জিভ কাটল অরুণ। বলল, মানে? আগে একটুকু চাইতাম না, কিন্তু এখন তোমার সঙ্গে থাকতে হয়। তুমি ভালো মানুষ, এই জন্য এখন মনে হয় একটু একটু চাই। একটু একটু? সৃজিতা মন খারাপের ভঙ্গিতে বলল, হুম, তাও মাঝে মাঝে। কিন্তু আমার কি মনে হয় জানো? কি? এইসব বিয়ে টিয়ে না করেও যদি এভাবে রোজ তোমার সঙ্গে কথা বলা যেত, দেখা করে গল্প করা যেত, তাহলে বোধহয় সবচেয়ে ভালো হতো। মাঝখানে বিয়েটা না থাকলেই হতো। কিন্তু তুমি যদি আমায় বিয়ে করতে রাজি না হও, তাহলে অন্য কেউ তো আমায় বিয়ে করে ফেলবে। আর সে কেন রোজ আমাকে তোমার সঙ্গে দেখা করতে, কথা বলতে দেবে? তাও তো কথা, ম্লান মুখে বলল অরুণ। তারপর বেশ কিছুক্ষণ কি ভেবে হঠাৎ বলল, একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ? আগে বলো, বকবে না। আচ্ছা, বকবো না। তুমি বিনয় কাকুকে বিয়ে করে ফেলো। কি? হতভম্ব গলায় বলল সৃজিতা। কি বললে তুমি? হুম, তাহলে তো আর তোমার সঙ্গে রোজ কথা বলতে, দেখা করতে কোনো সমস্যা হবে না। কাকু তো আর আমায় বাধা দেবেন না। বলে অরুণ হঠাৎ মাথা নিচু করে ফেলল। তারপর প্রায় বিড়বিড় করে বলল, তাছাড়া কাকু তো এখন রাজাই, তাকে বিয়ে করলেও তো সবাই তোমায় রানী বলেই ডাকবে। অরুণের কথা শুনে সৃজিতা হতভম্ব হয়ে গেল। অরুণ তার হবু স্ত্রীর সঙ্গে কি করে তার কাকুর বিয়ের কথা বলল? তাছাড়া সে কি তবে ভাবছে যে রানী হওয়ার লোভে সৃজিতা তাকে বিয়ে করতে রাজি হয়েছে? অরুণ বিষয়টা বুঝতে পেরে অপ্রস্তুত গলায় বলল, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন কিছু বলবো না। তুমি কি খুব রাগ করেছ? হুম, করেছি। কেন? কেন তুমি বুঝতে পারছো না? কাকুর সঙ্গে বিয়ের কথা বলেছি বলে? তার চেয়েও বেশি রাগ করেছি অন্য কথাটির জন্য। অন্য কি কথা? তোমার কি ধারণা আমি রানী হওয়ার জন্যই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি? নয়তো কি? চট করে কথাটা বলে ফেলল অরুণ। না হলে কি আর কোনো মেয়ে, মানে তোমার মতো কোনো রাজকুমারী, তার চেয়ে 5 বছরের ছোট ছেলেকে বিয়ে করতে চায়? কথাটা খট করে কানে বিঁধল সৃজিতার। হয়তো বুকেও। সে কি তবে সত্যি সত্যি রানী হওয়ার লোভে অরুণকে বিয়ে করতে রাজি হয়েছে? প্রশ্নটা করল সে। তুমি কি এটাই মনে করো, নাকি অন্য কেউ এটা ভাবছে, বলে বেড়াচ্ছে? আমি তো অত কিছু বুঝিনি, ভেবেছিলাম এমনই। তাহলে
মানে? বলে যেন সামান্য ইতস্তত করল অরুণ। তারপর বলল, কদিন ধরে আশপাশের অনেক লোককেই এটি বলতে শুনেছি। বড় ঠাকুমাও বলেছিলেন। বড় ঠাকুমাকে? ঠাকুমার বড় যা। সারাক্ষণই খুব অসুস্থ থাকেন বলে তোমার সঙ্গে এখনো দেখা হয়নি। অনেক বয়স হয়ে গেছে তো। ওর নাম চিত্রলেখা। শুধু উনিই না, আরো অনেকেই বলেছিল, আমি যদি ভবিষ্যৎ রাজা না হয়ে সাধারণ কেউ হতাম, তাহলে কি আর তুমি আমায় বিয়ে করতে রাজি হতে? হতে না? এই কথা তোমায় আর কে কে বলেছে? সৃজিতার কণ্ঠস্বর হঠাৎ কঠিন হয়ে উঠল। কতজনই তো বলেছে। আসলে এই কয়দিন মহলের বাইরে এত লোক যে এসেছে, তাদের বেশিরভাগকে আমি চিনিও না বলেই সামান্য কি ভাবল অরুণ। তারপর বলল, বাদ দাও তো, এটা এমন কিছু না। রাজবাড়ি নিয়ে লোকে কত কথা বলে। মা ঠাকুমা বলেন ওসবে কান দিতে নেই। কিন্তু কথাটা কান কিংবা মন কোথাও থেকে তাড়াতে পারল না সৃজিতা। এক মুহূর্তের জন্যও না। বরং সেদিন থেকে হঠাৎ করেই অরুণকে যেন তার অসহ্য লাগতে লাগল। বিশেষ করে তার যে শিশুসুলভ আচরণ, চঞ্চলতা, কৈশোরের সরলতা তাকে ক্রমশই মুগ্ধ করে ফেলেছিল। সেই মুগ্ধতার কোথায় যেন হঠাৎ ছন্দপতন হয়ে গেল। বরং আজকাল অরুণ যখন তাকে খুঁজতে আসে কিংবা কাছাকাছি হলেই আগের মতো উচ্ছ্বাস নিয়ে কথা বলতে চায়, তখন সৃজিতা যেন আর নিজেকে খুঁজে পায় না। ফলে হয় সে এড়িয়ে যায় কিংবা গুটিয়ে রাখে নিজেকে। সেদিন বিকেলে অরুণ হঠাৎ বলল, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? সৃজিতা মাথা নাড়ালো। না, রাগ করব কেন? তাহলে? তাহলে কি? এই যে এখন আর আগের মতো কথা বলো না, আমায় আদর করে জড়িয়ে ধরো না। এই কথায় সৃজিতা খানিক থতমত খেয়ে গেল। সময়ে অনেক আগেই বোধহয় বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল সে। কিন্তু এখন কি বলবে? তাছাড়া বিয়ের সময়ও ঘনিয়ে আসছে দ্রুত। বিষয়টা তীক্ষ্ণ তীরের মতো মাথায় বিঁধছে তার। নিজের সঙ্গে অনেক যুদ্ধ করেও বুকের ভেতর তৈরি হওয়া অস্বস্তির কাঁটাটা তুলে ফেলতে পারছে না সে। রাগ না। তাহলে? তাহলে যেন খানিক ভাবল সৃজিতা। তারপর মৃদু কণ্ঠে বলল, তবে অভিমান হয়েছে অরুণ। অভিমান? সেটা কি? ঠোঁট উল্টে বলল অরুণ। তুমি অভিমান বোঝো না? না। রাগই তো, নাকি অন্য কিছু? বলেই অরুণের হঠাৎ মনে হলো, সৃজিতা যদি এতেও মন খারাপ করে। সে সঙ্গে সঙ্গে সচকিত ভঙ্গিতে বলল, তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ? অবাক কণ্ঠে বলল সৃজিতা। অরুণ অবশ্য তার কথা শুনল না, দাঁড়ালোও না আর। সে হাওয়ার বেগে ছুটল। তারপর বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলো হাঁপাতে হাঁপাতে। বলল, আমি অভিমান অর্থ জানি। কি? একটু দাঁড়াও, বলছি। বলেই সে এক টুকরো কাগজ বের করল। তারপর পড়তে থাকল। আকাশ জমায় বুকে যতটুকু ব্যথা, তার কিছু মেঘ আর কিছু ব্যাকুলতা। মানুষ লুকায় ব্যথা যে গোপন ভানে, তার কিছু জলে লেখা বাকি অভিমানে। অরুণ পড়লেও কথাগুলো ঠিকঠাক বুঝতে পারল না। তবে সৃজিতার বুকের ভেতর কোথায় যেন অদ্ভুত এক অনুরণ তুলে গেল শব্দগুলো। সে খানিক চুপ করে থেকে বলল, কি এটা? বিনয় কাকুর লেখা। উনি লিখলেন? হুম। কখন? এই যে এখন। আমি গিয়ে কাকুকে তোমার কথা বললাম। কি বললে? বললাম যে আমার উপর তোমার অভিমান হয়েছে, কিন্তু আমি বুঝতেই পারছি না যে অভিমান কি। তাই তুমি আরো মন খারাপ করে ফেলেছ। আর সেই সাথেই উনি এটা তোমায় লিখে দিলেন। হুম। কিন্তু কাকু বলেছিলেন তোমায় মুখস্থ করে শোনাতে। আর এটা যে উনি লিখে দিয়েছেন সেটা তোমায় না বলতে। তাহলে বললে কেন? আমার তো অত মাথা নেই, বুঝলে? তাই এইটুকু সময়ে মুখস্থ করতে পারলাম না। সৃজিতা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হাত বাড়িয়ে বলল, দেখি কাগজটা। অরুণ ইতস্তত ভঙ্গিতে কাগজটা দিল। সুন্দর গোটা গোটা হাতের অক্ষরে 4টি পংক্তি লেখা। সৃজিতা দীর্ঘ সময় সেই পংক্তিগুলোর দিকে তাকিয়ে রইল। পড়ল বোধহয় অনেকবার। মানুষ লুকায় ব্যথা যে গোপন ভানে, তার কিছু জলে লেখা বাকি অভিমানে। এমন করে কে অভিমান বর্ণনা করতে পারে? এমন সুস্পষ্ট সহজবোধ্যতায় সৃজিতার হঠাৎ কেন যেন মন খারাপ হয়ে গেল।
কিন্তু এই মন খারাপটুকু সে অরুণকে দেখাতে চায় না। দেখিয়ে লাভও নেই। অনুভূতির এমন গভীর, এমন এমন সূক্ষ্মাতিসূক্ষ্ম গলিগুজির খোঁজ সে জানে না। সে জানে না কি করে এমন অভিমানে থই থই বুকের পুকুর সেচে বেতার কাটা কুড়িয়ে আনতে হয়। এবং কে জানে, হয়তো বাকিটা জীবনও জানবে না, কিংবা যতদিনে জানবে ততদিনে সিজিতার আর কোনো কিছু নিয়ে অভিমান হবে না। সে অভ্যস্ত হয়ে যাবে এইসব গভীর অনুভবহীন অসংবেদনশীল এক নিরেট জীবনে। সৃজিতা বাদিকে ঘুরে ওড়নায় মুখ আড়াল করতে চাইল, কিন্তু সেখানে হঠাৎই তার চোখ আটকে গেল। কাছের মহলেই সিঁড়িঘরের ধারে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে দম বন্ধ হয়ে এলো তার। পেছনে ডুবে যেতে থাকা সূর্যের সোনালি আলো, সেই আলোয় সৌম্য স্নিগ্ধ একজন মানুষ আকাশের দিকে তাকিয়ে তন্ময় হয়ে দাঁড়িয়ে আছেন। তার কণ্ঠে অদ্ভুত মোহময় এক গান। আমি অন্য কোথাও যাব বলেই ভুল করে এই ভুলের ভেলায় ভেসেছি। আমি অন্য তোমায় পাব বলেই ভুল করে এই ফুলের মেলায় এসেছি। তুমি পুড়িয়ে নিও আমায় যদি আমি হই ভুল। তুমি কুড়িয়ে নিও আমায় যেন আমিই তোমার ফুল। আমি সহস্র নদ সহস্র পদ পেরিয়ে ছুটে আসি। আমি ভুল সময়ে ফুটলে তবু তোমায় ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি। সিজিতার হঠাৎ কি যে হলো, তার চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো ক্রমশ। তারপর সেই ঝাপসা চোখের কোল গড়িয়ে নেমে আসতে লাগলো উষ্ণ জলের অবাধ্য স্রোত। সে সেই স্রোত হাতের উল্টো পিঠে মুছে ফেলার চেষ্টা করল, আড়াল করতে চাইল, কিন্তু পারল না। জল ও জীবন বয়ে যেতে থাকে সময়ের স্রোতের মতো। তাকে আটকে রাখার সাধ্য কারও নেই, সৃজিতারও হল না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।